ফিরলাম আজকের বাংলাদেশে। জনাব কয়েসামি, আমি জানতে চাইছিলাম যে টাকা বাইরে চলে যাওয়ার কারণ সাদামাটা ভাষা আমরা কি বলতে পারি? যে টাকা তো বাইরে চলে যাওয়ার একটি কারণ হতে পারে যদি কেউ টাকা চুরি করে ট্যাক্স না দিয়ে রাখে, কিন্তু অনেকে টাকা ট্যাক্স দিয়ে বা চুরি না করেও তারাও টাকা বাইরে পাঠাতে চায় অনেস্ট ওয়েতে। অনেস্ট তার ধরো তার একটা জমি, তার বাপের জমি ছিল, জি। আপনি ধানমন্ডিতে যদি সার্ভে করেন, ধানমন্ডির 90% প্লট কিন্তু ছিল গভর্নমেন্ট অফিসারদের, এবং এইটা কিন্তু ওনারা অনেস্ট ওয়েতেই পেয়েছেন, কোনো ডিসঅনেস্টির ছিল না। কিন্তু এখন ইনাদের ছেলেরা ইংলিশ মিডিয়ামে পড়েছে, আপনার দেশের প্রতি ওই যে উন্নাসিক, তারা এক সময় চলে গেছে, এখন কি করবে? আসে দেশের এই তার প্লট, তার ইয়ে বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছে। আর আমি কর্মীদের ব্যাপার বললাম যে উল্টা হচ্ছে, তারা তাদের সমস্ত কিছু স্যাক্রিফাইস করে। দে হ্যাভ, ওই যে একটা কথা আছে না যে উই হ্যাভ স্যাক্রিফাইস আওয়ার টুডে ফর ইউর টুমরো, এরা এই করতেছে। তো এইখানে আমি বলি যে আমরা শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, আমাদের একজন বাংলাদেশ ব্যাংকে আমরা বারবার অনুরোধ করছি যে এদের ব্যাপারে ইনসেনটিভ দেওয়ার যদি একটু চিন্তা ভাবনা করেন তাহলে হবে কি। দেখেন, গত বছর এসছে প্রায় $14 বিলিয়ন, 1 লক্ষ কোটি টাকা। এবার আসবে 15, এইবার আসবে 15। কিন্তু এইখানে যদি একটু ইনসেনটিভ দেয়, অন্যান্য দেশে কিন্তু আছে, তাইলে কিন্তু এই রিমিটেন্স বেড়ে যাবে, এবং আমরা এই যে মধ্য আয়ের যেটা আমরা বলতেছি 2021 সালে আমরা পৌঁছে যাব, আমি মনে করি এর অনেক আগে এটা সম্ভব হবে। এবং এইখানে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন থাকবে আমাদের এইসব কর্মী ভাইয়েরা, যারা তাদের ঘাম ফেলে তাদের সমস্ত কিছু স্যাক্রিফাইস করে, তারা আমাদের এই যে টাকা পাচার হচ্ছে, সে টাকা পাচার হওয়ার ক্ষেত্রে আমি যদি প্রশ্নটা অন্যভাবে করি, যে এই টাকা পাচার হওয়ার ক্ষেত্রে আমরা যে বিনিয়োগ অবকাঠামো, বিনিয়োগ সুবিধা বা মানুষের নিরাপত্তা বোধকে জাগাতে পারছি না, বা ইচ্ছা করলেও যে এই দেশে ব্যবসা বান্ধব, উদ্যোগী বান্ধব পরিবেশ সৃষ্টি করা যাচ্ছে না, তাকে কোনোভাবে দায়ী করা যায় কিনা? একটু আমি বলি, আমি আরেকটু ঘুরিয়ে বলি আপনার, যে আমি মনে করি যে এই যে টাকা যেটা পাচার হচ্ছে, এটা কিন্তু ব্যবসায়ের জন্য না। এরা কিন্তু বিদেশে যে টাকাটা নিচ্ছে, সে কিন্তু ব্যবসাতে ইনভেস্ট করছে না, সে কিন্তু একটা রিয়েল এস্টেট কিনছে, যে একটা বাড়ি কিনছে। আচ্ছা, মোস্ট অফ দ্যাম। আর আমি যখন এই দেশে এই সরকার যে কিছুটা কয়েকটা ব্যাংক দিল, আপনার 9টা ব্যাংক দিয়েছে, তখন অনেকে এটা প্রোটেস্ট করেছে, কিন্তু আই ওয়াজ এ প্রোপোনেন্ট অফ দ্য নিউ ব্যাংক, কারণ এটাতে জব অপরচুনিটি হয় এবং লোনের পরিধিটা বেড়ে যায়। আজকে আপনি পাচ্ছেন, আরেকটা ব্যাংক আসলে আরেকজন পাবেন। কিন্তু এখানে আমার একটা স্পেসিফিক সাজেশন ছিল, যেটা দেখেন আমি মনে করি এটা করলে বেটার হতো। সেন্ট্রাল ব্যাংকের এখানে ভূমিকাটা আরো বেশি দৃঢ় থাকা উচিত ছিল, যে এইগুলো ব্যাংকের যদি হেডকোয়ার্টার ঢাকা বেস না হয়ে সিলেটে একটা হতো, খুলনাতে একটা হতো, রাজশাহীতে একটা হতো, তাইলে কিন্তু ওখানকার ডেভেলপমেন্ট হতো, ওখানে আপনি এন্টারপ্রেনার্স বের করতে পারতেন, ওখানকার লোকের জব অপরচুনিটি বাড়ত। এবং আমি এখনো মনে করি যে আমাদের ব্যাংক, সরকারকে সবকিছুতে ব্লেম দিয়ে তো লাভ নাই, আমাদের ব্যাংকারদের আমাদের ব্যর্থতা আছে, যে আমরা নতুন এন্টারপ্রেনার ক্রিয়েট না করে আমরা কিন্তু ওই পুরনো লোকের পিছনে, পুরনো বিজনেসম্যানদের পিছনে দৌড়াচ্ছি। আমি আপনাকে ধন্যবাদ দিয়ে আমি আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে অনেক রোহিঙ্গা এরকম অভিযোগ আসছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে পাড়ি জমাচ্ছে, তাদের কেউ কেউ অপরাধ কর্ম জড়িয়ে পড়ছে। রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রাপ্তির জন্য আপনি কাউকে দায়ী করবেন, বা এই ঘটনাটিকে কি আপনি কিভাবে দেখছেন, সেটা কি আমাদেরকে একটু বলবেন? এটা সরাসরি এই বিষয়টা নিয়ে আমি ডিল করি না, বাট এমনি যতটুকু জানি যে পাসপোর্ট পেতে হলে কিন্তু একটা বার্থ সার্টিফিকেট লাগে, বা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের একটা সার্টিফিকেট লাগে। এই বিষয়গুলোতে কিন্তু আমাদের সবাইকে একটু সচেতন থাকতে হবে যে বার্থ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে বা তার চরিত্র সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে। তবে যেমন চট্টগ্রাম এলাকায় ওইসব এলাকায় তাদের চলাচল, কথাবার্তা এতই মিল, হ্যাঁ, একজন যদি ওইভাবে করে কেউ ইয়ে করে যায় তাতে কিন্তু সমস্যাই হয়। যেমন মালয়েশিয়া, এসব জায়গায় কিন্তু আমাদের অনেকেই আছে এরকম বাংলাদেশি পাসপোর্ট কিন্তু রোহিঙ্গা ধরনের আছে। সেক্ষেত্রে যারা এই সনদগুলি দিচ্ছেন তাদের আরো সচেতন থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। আমি জনাব আবুল বাশার আপনাকে জানতে চাই, 2022 সালের বিশ্বকাপ সামনে রেখে কাতারে বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে, যেটি কথা বারবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলিতে আসছে। এসব অবকাঠামোর জন্য ভারত, নেপাল, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলি থেকে কিন্তু প্রচুর
লোক সেখানে যাচ্ছেন, বাংলাদেশের লোক সেখানে যাওয়ার ক্ষেত্রে আমরা কি সেইভাবে আমাদের শ্রম বাজারটা সম্প্রসারিত করতে পেরেছি কিনা, বা আমাদের সেই চেষ্টাটা সম্পর্কে আপনি যদি একটু বলেন। ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা দেখেছেন কাতারের দূতাবাস থেকে রাষ্ট্রদূত মহোদয় আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে উনি সাক্ষাৎ করেছেন। 50,000 বাংলাদেশি নিবে উনি কথা দিয়েছে। কিন্তু এছাড়াও প্রতিদিন অন্তত 200-300টা করে লোক কাতারের ইমিগ্রেশন করতেছে, যেটা ডিজি মহোদয় আছে। কাতারে আমাদের লোক নিয়মিত যাচ্ছে, এবং যে লোকগুলো যাচ্ছে সে লোকগুলো হলো প্রত্যেকে হলো টেকনিক্যাল লোক। কিন্তু হ্যাঁ, টেকনিক্যাল লোক যারা অন্যান্য দেশের চাইতে আমাদের দেশের এই লোকেরা রিমিটেন্স করতে পারবে সবচেয়ে বেশি। একজন সাধারণ শ্রমিক গেলে যে বেতন পায়, একজন টেকনিক্যাল লোক গেলে কিন্তু দ্বিগুণ তিনগুণের সমান বেতন পায়। এই লোক কিন্তু এখন কাতার এবং ওমান দুইটা দেশে কিন্তু লোক যাচ্ছে আমাদের, যারা টেকনিক্যাল লোক এগুলাই যাচ্ছে, বেশি যাচ্ছে। আমরা আশা করি আমাদের 50,000-এর পাশাপাশি আরো 50,000 লোক, 1 লক্ষ লোক এর মধ্যে যেতে পারবে। আপা, আপনার কাছে আসলে দর্শকদের মধ্যে একটা বড় অংশ জানতে চাইছেন যে, যদিও এই প্রশ্নের উত্তর আপনি দিবেন কিনা আমি জানি না, সেটা হচ্ছে যে আসলে সরকারিভাবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে যারা যে নিবন্ধনটা করবেন সেই নিবন্ধনটা কিভাবে করা যায়। আমার প্রশ্নটা আমি একটু ঘুরিয়ে করতে চাই যে এই নিবন্ধনটা আসলে কিভাবে করা যাবে, সেই ক্ষেত্রে কি আমরা জনগণকে সঠিকভাবে জানাতে পেরেছি কিনা। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে এমনি আমাদের নিয়মিতভাবে আমাদের 42টা জেলায় জেলা জনশক্তি অফিস আছে। 64টা জেলায় যেহেতু বাকি জেলাগুলোতে নাই, ওটা কাভার করছে। মনে করেন কোনো জেলা 2টা জেলা একটা জনশক্তি অফিস কাভার করছে। এখানে নিয়মিতভাবে রেজিস্ট্রেশন হচ্ছে এই বিদেশে যাওয়ার জন্য। এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে আমরা স্পেশাল প্রোগ্রাম নিয়ে সারা দেশব্যাপী সকল ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, সকল নগর তথ্য সেবা কেন্দ্র, এই সবকে ইনভলভ করে জেলা প্রশাসন এবং ইউনিয়ন যে ইউআইএসসি গুলো, এগুলোকে ইনভলভ করে আমরা স্পেশাল প্রোগ্রাম নিয়ে ডাটাবেস করি। সেক্ষেত্রে আমরা তিনবার করেছি। একবার মালয়েশিয়ার জন্য 14 লক্ষ ডাটাবেস করলাম, আরেকবার অল ট্রেডে, বিভিন্ন ট্রেডে জন্য সেখানে করলাম, সেখানে আমরা 5 লক্ষ কর্মী ডাটাবেস করেছে। আর একবার মহিলা কর্মীদের জন্য করলাম, সেখানে আমরা প্রায় 50,000। এই সব মিলিয়ে 22 লক্ষ কর্মীর ডাটাবেস আছে। তার মানে এগুলো স্পেশাল। আবার সামনে আমাদের মহিলা কর্মীর যে 50,000-এর মতো করেছিল, তাদের সবারই প্রায় যাওয়া হয়ে গেছে। যারা আছে এদের আর যাওয়ার মতো না, এদের জন্য আবার আমরা প্রোগ্রাম করছি। আগামী জানুয়ারি মাসে এই মহিলা কর্মীদের রেজিস্ট্রেশন আবার হবে। আর পুরুষ কর্মীদের যেহেতু এখনো আছে আর রেগুলার প্রতিদিনই হচ্ছে, কাজে ওটা এখনই আমাদের স্পেশাল প্রোগ্রামটা নাই। আপা, আরেকটু যদি আরেকজন দর্শকের বা আরো কয়েকজন দর্শক এরকম জানতে চাইছেন যে এই মুহূর্তে কোন শ্রম বাজারটা বা কোন দেশের বাজারটা আপনার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে বেশি পটেনশিয়াল, যে যেখানে বেশি লোক যেতে পারবে এই মুহূর্তে বা কয়েকদিনের মধ্যে? বেশি লোক সংখ্যার দিক থেকে বলতে গেলে যেমন এখন আমাদের বেশি যাচ্ছে সিঙ্গাপুর, ওমান, কাতার, হ্যাঁ, কুয়েতও খুলতেছে। কুয়েত আমরা সম্প্রতি মাননীয় আমাদের মন্ত্রী মহোদয় এবং সেখানকার শ্রমমন্ত্রীর সাথে মিটিং হয়েছে, তারাও সব সেক্টরে আমাদের লোক নিবে, এখানে যাবে। আর সংখ্যার দিক থেকে না, যেমন জাপান আমাদের খুব একটা সম্ভাবনাময়। এখানে জাপানে স্যালারি কোরিয়ার মতোই, মানে মিনিমাম 1 লক্ষ টাকা হবে তাদের বেতন, এরকম আর কি। কিন্তু সেটা সংখ্যা ওইরকম প্রথমেই যে খুব বেশি হবে তা নয়, কিন্তু গুণগত মানের দিক থেকে কিন্তু ওদিকে আবার বেশি। এছাড়া আমরা আরেকটা কাজ করছি, সেটা হলো যে ইউরোপ এবং উন্নত দেশগুলোতে আমাদের প্রশিক্ষণের সার্টিফিকেট যাতে গ্রহণযোগ্য হয়, এই জন্য আমরা যে অস্ট্রেলিয়ার টেকনিক্যাল অ্যান্ড ফার্দার এডুকেশন এবং ইউকে বেসড সিটি অ্যান্ড গিল্ডসের সাথে আমরা চুক্তি করেছি, এবং তাদের মাধ্যমে টিওটি করিয়া আমাদের যে টিচার আছে তাদেরকে তারা এসে ট্রেনিং দিবে, আমাদের টিচাররা পরে ট্রেনিদের ট্রেনিং দিবে। এইভাবে আমাদের বিশ্বের উন্নত দেশগুলোতে আমাদের সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে এবং তারা যে কোনো কাজে তারা যেতে পারবে। এই কাজটা আমরা নিয়েছি, যে কারণে আমাদের মানে বৈদেশিক কর্মসংস্থান আমাদের মানসম্পন্ন, মর্যাদা সম্পন্ন কর্মসংস্থান হবে। আপনাকে ধন্যবাদ। আমি জনাব কয়েসামি আপনার কাছে একটি বিষয় জানতে চাই, যে সেটি হচ্ছে যে কয়েকদিন আগে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে দৈনিক সমকাল পত্রিকায় 9 নভেম্বর একটি সংবাদ ছাপা হয়েছিল, সেটা এরকম যে বিশেষ আইনে গঠিত 3 ব্যাংক সংকটে, যার একটি মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে এই ব্যাংকগুলি ক্লিয়ারিং হাউসের সদস্য, মানে প্রবাসী কল্যাণ ব্যাংকের সীমাবদ্ধতা তুলে ধরে গিয়ে বলা হয়েছে যে ক্লিয়ারিং হাউসের সদস্য না হয় প্রবাসীদের অনুকূলে চেক ইস্যু করতে পারে না। এইসব সীমাবদ্ধতা কি কাটিয়ে উঠেছে ব্যাংকটি, না মানে এই ব্যাপারে কোনো কাজ করা হয়েছে? ধন্যবাদ। এটা আমার জন্য
মানে এই ব্যাংকের জন্য এই যে প্রশ্নটা আপনি তুলেছেন দর্শকরাও জানলো এবং যারা অথরিটি বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংক জি। ওনারাও জানবেন যে দেখেন এইটা হয়েছে। আমি বারবার একটা কথা বলি যে এই দেশে যখন 50টি ব্যাংক ছিল, পরে আরো 9টা আসলো। প্রবাসী কল্যাণ ব্যাংক যখন শুরু হয় তখন কিন্তু 50টি ব্যাংক ছিল। তারপরেও এই সরকার, এবং আমরা বলে থাকি যে এই প্রবাসী কল্যাণ ব্যাংক আমাদের প্রধানমন্ত্রীর ব্রেন চাইল্ড, উনি অত্যন্ত প্রিয়ভাবে এই ব্যাংকটি করেছেন ইন দ্য টিথ অফ অল ডিফারেন্ট অপোজিশন ফ্রম ডিফারেন্ট সেক্টর, যে উনি প্রবাসীদের জন্য এই ব্যাংকটা ডেডিকেটেড করেছেন, যে এই ব্যাংক, এবং উনি স্পেশালাইজড ব্যাংক হিসেবে রাখতে চাইছেন। কিন্তু সেন্ট্রাল ব্যাংকে আমরা বলেছি, অনুরোধ করেছি থ্রু মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এবং অনেকভাবে, যে ক্লিয়ারিং হাউসের যদি মেম্বার না হতে পারি তাহলে প্রবাসীদের চেকগুলা কিন্তু জি দিনে দিনে ক্লিয়ার হবে না। হ্যাঁ, হয় জি